স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর সেবা পৌঁছে দিতে সারা দেশে শুরু হয়েছে 3 দিন ব্যাপী ভূমি সেবা মেলা। সকালে ঢাকার ভূমি ভবন থেকে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বছর ভূমি সেবা মেলার প্রতিপাদ্য জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ। জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও অটোমেটেড ভূমি সেবা পৌঁছে দিতে এবং ভূমি সেবা বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। ভূমি সেবা মেলা প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা, রাজস্ব সার্কেল ও জাতীয় পর্যায়ে ঢাকার তেজগাঁওয়ের ভূমি ভবনে একযোগে অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার শেষ হবে এই মেলা। প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে ভূমি ব্যবস্থাপনাও আধুনিকরণ হয়েছে। সেবা গ্রহীতাগণ নিজের জমিজমা সংক্রান্ত বিষয়গুলি বর্তমানে ঘরে বসেই অনলাইনে সম্পন্ন করতে সুযোগ পাচ্ছেন। এমনকি যারা অনলাইনে নিজের জমিজমার খাজনা প্রদান কিংবা প্রয়োজনীয় কার্যক্রম করতে সক্ষম নন, তাদের জন্য রয়েছে ভূমি সহায়তা সেবা কেন্দ্র। বেসরকারি উদ্যোক্তাদের পরিচালনায় ইতিমধ্যেই দেশের 61টি জেলায় বর্তমানে 893টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু রয়েছে। রাজধানীর সড়ক ব্যবস্থাপনায় যোগ হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্যামেরা। ট্রাফিক আইন ভাঙলে চালকের বিরুদ্ধে এখন স্বয়ংক্রিয়ভাবে মামলা হয়ে যাচ্ছে। নিয়ম ভাঙার কিছুক্ষণের মধ্যেই গাড়ির মালিকের ফোনে চলে যাচ্ছে জরিমানার নোটিশ। এখন পর্যন্ত 75টি স্থানে বসানো হয়েছে এই ক্যামেরা। এই নিয়ে 2 পর্বের প্রতিবেদনের আজ প্রথম পর্ব। ট্রাফিক আইন ভাঙলেই আর পার পাওয়ার সুযোগ নেই, কারণ রাজধানীর সড়কে এখন ট্রাফিক পুলিশের চেয়েও তীক্ষ্ণ নজর রাখছে এআই প্রযুক্তি। ঢাকায় ব্যস্ত রাস্তায় এতদিনের চেনা দৃশ্যপটটা বদলে যাচ্ছে অনেকটাই। ট্রাফিক আইন ভাঙলে আগে যেখানে সার্জেন্টের বাঁশির শব্দ কিংবা হাতের ইশারায় অপেক্ষা করতে হতো, এখন সেখানে চোখ রাখছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত স্মার্ট ট্রাফিক ক্যামেরা। সাধারণ সিসিটিভি ক্যামেরার মতো এগুলো শুধু ভিডিও ধারণ করে না, এই স্মার্ট ক্যামেরায় রয়েছে নম্বর প্লেট শনাক্তকরণ প্রযুক্তি বা ANPR, স্পিড ডিটেকশন এবং আচরণ বিশ্লেষণকারী বিশেষ সফটওয়্যার। ফলে সিগন্যাল অমান্য করা, উল্টো পথে গাড়ি চালানো কিংবা হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর মতো অপরাধগুলো মুহূর্তেই ধরা পড়ছে এই প্রযুক্তিতে। এরপর ডিএমপির সার্ভার স্টেশন থেকে ফুটেজ যাচাই বাছাই করে মামলা দেয়া হয়। স্বয়ংক্রিয়ভাবে সে তথ্য চলে যাচ্ছে চালকের কাছে। এই প্রযুক্তির কারণে এখন সবচেয়ে বেশি ঝুঁকিতে অসচেতন চালকরা। নম্বর প্লেট অস্পষ্ট রাখা এবং সময় বাঁচাতে উল্টো পথে গেলে বিপদে পড়ছেন তারা। 4 চাকার গাড়ির ক্ষেত্রে চালক ও সামনের যাত্রী সিট বেল্ট না বাঁধলে তাও ধরা পড়বে উচ্চ রেজলিউশনের এই ক্যামেরায়। জেব্রা ক্রসিং ওভারটেক করা যাবে না, জেব্রা ক্রসিং সারা ভিতরে ব্রেক করতে হবে, গাড়ি তেরা করা যাবে না। হ্যাঁ, এআই সম্পর্কে যে মামলাটা হয় এটা সবাইকে প্রচার করে জানাতে হবে। এটার কিছু ব্যাড ইফেক্টও আছে, কারণ যেটা হলো আমরা জানলামই না মামলাটা হয়ে গেল বিষয়টা, এটাও একটা মানুষের জন্য, জনগণের জন্য হ্যারাসমেন্ট করবে। ভুক্তভোগী তো আমিই হব নিজেই, এই জন্য চেষ্টা করি যাতে নিয়ম অমান্য না হয়। আমাদের অলমোস্ট 11টা পয়েন্টে RFID স্ক্যানার আছে। সেই স্ক্যানারের ভিতর দিয়ে যখন একটা গাড়ি যায়, সেই গাড়ির ট্যাক্স টোকেন রয়েছে কিনা, তার ফিটনেস আছে কিনা, আমরা সব ধরতে পারি। যে গাড়িটা সত্যিকার অর্থে নিশ্চিতভাবে কাজটা করেছে ওটাকে আইডেন্টিফাই করে তারপর আমরা এই মামলা প্রসেসে পাঠাচ্ছি। কোনো অবস্থাতেই মামলা করা, মামলার সংখ্যা বাড়ানো, টাকা বেশি আদায় করা, এটা কোনো ক্রেডিট হতে পারে না। আমরা যেটা চাই সেটা হচ্ছে মানুষজন একটু আইন মানুক, সড়কে একটু শৃঙ্খলা আসুক। বিভিন্ন গতির ভেহিকেল, বিভিন্ন সাইজের ভেহিকেল যখন চলবে তখন অনেক ক্ষেত্রে দেখা যাবে যে যিনি রুলস ভায়োলেশন করছেন তাকে হয়তো ডিটেক্ট না করে অন্য একটা ভেহিকেলে ডিটেক্ট করে ফেলতে পারে। আমরা RFID ট্যাগটা যদি ইনস্টল করতে পারি শতভাগ ভেহিকেলে, এবং যদি আমরা কাগজপত্র এবং ডেটাবেস সংক্রান্ত বিষয়গুলো যদি সমাধান করা যায়, তাহলে দেখা যাবে ভালো আউটপুট পাবো। আদারওয়াইজ দেখা যাবে যে একজনের ভুল অন্যজনের কাছে মামলাটা চলে যেতে পারে। তবে এআই মামলার কারণে ইতিমধ্যেই সড়কে কিছুটা শৃঙ্খলা ফিরেছে বলে জানায় পুলিশ। সিগন্যালগুলোতে নিয়ম মানতেও দেখা গেছে চালকদের। তাই পর্যায়ক্রমে রাজধানীর সব ট্রাফিক সিগন্যাল এআই ক্যামেরার আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছে পুলিশ। কর্তৃপক্ষ বলছেন এআই ক্যামেরা মূলত চালকদের শাস্তি দেওয়ার জন্য নয়, বরং সড়কের শৃঙ্খলা ও দীর্ঘমেয়াদী নিরাপত্তা ফেরানোর একটি আধুনিক প্রয়াস। তবে এই প্রযুক্তির সুফল তখনই মিলবে যখন জরিমানা এড়ানোর চেয়েও সড়কে নিয়ম মানাকে চালকেরা নিজেদের দায়িত্ব বলে মনে করবেন।
হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। ঈদুল আজহা সামনে রেখে চুয়াডাঙ্গার পশুহাটগুলোতে উপচে পড়া ভিড়। জেলার 9টি হাটে প্রতিদিনই বাড়ছে গরু ছাগলের আমদানি। খামারি ও ব্যবসায়ীরা বলছেন এই বছর গরুর দাম ভালো, তবে ক্রেতাদের অভিযোগ এবার গরুতে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। দরদামে চলছে বেচাকেনা। এটি চুয়াডাঙ্গার জেলার দৃশ্য। ডুগডুগি, শিয়ালমারী, মুন্সিগঞ্জ ও আলমডাঙ্গা সহ 9টি হাট বসেছে কোরবানির পশুর। সকাল থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে ট্রাক, পিকআপ ও ভ্যানে করে পশু আনছেন খামারি ও ব্যবসায়ীরা। 11 মে থেকে শুরু হয়েছে কোরবানির পশুর 9টি হাট। এর মধ্যে 4টি স্থায়ী হাট রয়েছে। বড় বড় খাসি চাল 2টা 21,040 টাকা কেনা হয়েছে। আমি নিয়ে আসছি 8টা, 2টা বিক্রি করছি আর 6টা আছে। হাটগুলোতে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা আসছেন পশু কিনতে। জেলার বাইরের বেশিরভাগ ব্যবসায়ীরা হাটে উপস্থিত হওয়ায় এবার পশুর দাম কিছুটা বেশি। এতে কিছুটা চাপে পড়েছেন স্থানীয় ক্রেতারা। একটু আগে ভাগে গরু কিনলাম আর কি, যে একটা কুরবানির জিনিস আগে ভাগে পুষবো, একটু মহব্বত আসবে। এখন গরুর দাম এখানে আসি দেখি দাম দিন দিন বাড়তেছে আর আমাদের বেচা কিনা কম। কেবল হাট রানিং হয়েছে ভাই, সামনে হাট থেকে আশা করে এছাড়া ভালো হবে ভাই। জেলা প্রাণী সম্পদ বিভাগ জানায় 4 উপজেলায় 10,000-এর বেশি খামার রয়েছে। কোরবানির জন্য প্রস্তুত 2,02,239টি পশু। যদি জাল টাকা কেউ যদি নিয়ে আসে, সেটা শনাক্তকরণের জন্য আমাদের স্পেশাল টিম আছে এবং কোনো গরু বা ছাগল যদি অসুস্থ হয়ে যায়, আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আমাদের একটা ডাক্তারের টিম রেখে দেওয়া আছে। এবারে সরকার যেহেতু কড়াকড়িভাবে বিদেশ থেকে গরু আমদানি নিষিদ্ধ করছে, সুতরাং খামারিরা এটা ভালো মূল্য পাওয়ার সম্ভাবনা আছে। তিনি আরও জানান, চাহিদার অতিরিক্ত প্রায় 71,000-এর বেশি পশু প্রস্তুত রয়েছে, যা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা সম্ভব হবে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। বান্দরবানে দিন দিন বাড়ছে নানা জাতের বিদেশি আমের চাষ। থাইল্যান্ডের কিং অফ চাকাপাত, চিয়াংমাই, জাপানের মিয়াজাকি, রেড পালমার সহ নানা প্রজাতির দামি বিদেশি আম চাষ করে সফল হয়েছেন কৃষকরা। সূর্যের ডিম নামে পরিচিত মিয়াজাকি বিশ্বের সবচেয়ে দামি আম। এটি জাপানের একটি জাত। খেতে সুস্বাদু এই আম আন্তর্জাতিক বাজারে লাল আম নামেও পরিচিত। এটি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার রেড পালমার জাতের আম। বিশ্বের অন্যতম সুস্বাদু ফল হিসেবে বিবেচিত। পাকলে লাল হয় আর পরিপক্ক হওয়ার আগে বেগুনি রং ধারণ করে এই আম। থাইল্যান্ডের কিং অফ চাকাপাত জাতের প্রতিটি আমের ওজন 800 গ্রাম থেকে 1.5 কেজি পর্যন্ত হয়ে থাকে। পাকা অবস্থায় হালকা হলুদ আমটি স্বাদে মিষ্টি, দারুণ ঘ্রাণ ও আঁশমুক্ত। থাই জাতের উন্নত মানের আম চিয়াংমাই, ওজন 300 থেকে 450 গ্রাম। ঝাঁঝালো ঘ্রাণের এই আম খেতে খুব মিষ্টি ও সুস্বাদু, ফলনও বেশ ভালো হয়। এছাড়া ডকমাই, বেনানা, ব্রুনাই কিং, চিয়াংমাই সহ রং বেরঙের বিদেশি নানা জাতের আম ঝুলছে বান্দরবানের পাহাড়ে পাহাড়ে। আবহাওয়া ও পাহাড়ের মাটি এসব আম চাষের উপযোগী, তাই স্থানীয়রা ঝুঁকছেন বিদেশি আম চাষে। এই যে ব্রুনাই কিং, এটা হচ্ছে আপনার 3 থেকে 4 কেজি পর্যন্ত হয় আমাদের এখানে এই একটা ফল। আমার বাগানে 18 প্রকারের দেশি এবং বিদেশি জাতটা বেশি থাকে। 18 প্রকারের আম আছে। অনেকজন চাষাবাদ করার জন্য শুরু করতেছে এখন বিদেশি আম। আশা করি আমরা বিদেশি রপ্তানি করার জন্য আমরা সময় মতো পরিচর্যা থেকে শুরু করে সবকিছু আমরা চেষ্টা করব। আম চাষিদের দাবি, কোনো ধরনের কীটনাশক ব্যবহার করা হয় না এই আম গাছে। বাজারজাতকরণ ঠিক মতো করতে পারে তাহলে ক্রেতারাও এখানে ওই বিষমুক্ত যেটা আর কি অর্গানিক আম আমাদের এখান থেকে নিতে পারবেন। বিদেশি জাতের আম চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। তিনি জানান, এবার 10,500 হেক্টর জমিতে আম চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,26,000 মেট্রিক টন। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ।
অস্ট্রেলিয়ার সিডনিতে স্ত্রী ও 2 শিশুকে হত্যার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত সুমন আহমেদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নিউ সাউথ ওয়েলস পুলিশ। নিহত 2 শিশুর বয়স 12 ও 5 বছর। দ্য গার্ডিয়ান জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ক্যাম্প বেলটাউন এলাকায় নিজ বাসা থেকে নিজেই পুলিশে ফোন করেন 47 বছর বয়সী সুমন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসা থেকে নারী ও 2 শিশুর মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, নিহতদের শরীরে ভয়াবহ ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন মিলেছে। শিশু দুটি বিশেষ চাহিদা সম্পন্ন ছিল। সুমন আহমেদ 2 সন্তানকে দেখাশোনা করতেন আর মা চাকরি করতেন। তবে পুলিশ এখনও নিহতদের পরিচয় প্রকাশ করেনি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি ইসলামিক সেন্টারে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন 3 জন। হামলার পর ঘটনাস্থল থেকে 2 হামলাকারী কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় সোমবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ক্লিয়ারমন্ট এলাকায় অবস্থিত ইসলামিক সেন্টার অফ সান ডিয়েগোতে এই হামলার ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারীদের একজনের বয়স 17 আর একজনের 19 বছর। তাদের গুলিতে ওই ইসলামিক সেন্টারের একজন নিরাপত্তা কর্মী সহ 3 জন ঘটনাস্থলেই নিহত হন। হামলার পর 2 সন্দেহভাজন বন্দুকধারীকেও মৃত অবস্থায় পাওয়া যায়। তারা আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। ঘটনাটিকে হেইট ক্রাইম বা বিদ্বেষজনিত অপরাধ হিসেবে তদন্ত করা হচ্ছে। হামলায় ইসলামিক স্কুলে থাকা শিশুদের কেউ আহত হয়নি। এই ঘটনার পর নিউ ইয়র্ক পুলিশ বিভাগ শহরের বিভিন্ন মসজিদে নিরাপত্তা জোরদারের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের মাত্র 4 দিনের মধ্যেই বেইজিং সফর করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় মঙ্গলবার চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছাবেন তিনি। রুশ গণমাধ্যম তাস জানিয়েছে, 19 ও 20 মে বেইজিংয়ে অবস্থান করবেন রুশ প্রেসিডেন্ট। এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন তিনি। পুতিন জিনপিং বৈঠকে বাণিজ্য, জ্বালানি সহযোগিতা ও আঞ্চলিক পরিস্থিতি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া বাণিজ্য ও অর্থনৈতিক বিষয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গেও পুতিনের বৈঠকের কথা রয়েছে। এই সফরে পুতিনের সাথে রাশিয়ার বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন আর্থিক সংস্থার প্রধান নির্বাহীরা রয়েছেন। পুতিনের এই সফরকে অনেকেই বেইজিংয়ের পক্ষ থেকে একটি কৌশলগত ভারসাম্যর প্রদর্শন হিসেবে দেখছেন। আজ ইরানে বড় হামলার পরিকল্পনা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু উপসাগরীয় মিত্র দেশগুলোর অনুরোধে পরিকল্পিত হামলা স্থগিত করেছেন তিনি। পাশাপাশি তেহরানের সঙ্গে বর্তমানে গুরুত্বপূর্ণ আলোচনা চলায় এবং যুদ্ধ বন্ধে একটি চুক্তির সম্ভাবনা দেখা দেয়ায় এই পরিকল্পনা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের বিশেষ অনুরোধে তিনি মঙ্গলবারের পরিকল্পিত হামলা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। উপসাগরীয় এই নেতারা তাকে আশ্বস্ত করেছেন, আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছানো সম্ভব। তবে হামলা স্থগিত করলেও ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। পাশাপাশি চুক্তি না হলে মার্কিন সেনাবাহিনীকে তিনি ইরানে বড় ধরনের হামলার জন্য প্রস্তুতি রাখতে বলেছেন। নানা নাটকীয়তা শেষে নেইমারকে নিয়ে 2026 বিশ্বকাপের 26 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। ইনজুরি, অস্ত্রোপচার, ফিটনেস ফিরে পাওয়ার লড়াই আর মাঠের বাইরের হাজারো গুঞ্জন পেরিয়ে অবশেষে দলে জায়গা পেলেন নেইমার। রিও ডি জেনেরোর ঐতিহাসিক মিউজিয়াম অফ টুমোরোতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সেরেসাওদের স্কোয়াড প্রকাশ করেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। সুদীর্ঘ এক প্রতীক্ষার অবসান হলো নেইমারের। অপেক্ষা ঘুচলো যেন পুরো ব্রাজিলিয়ানদের। সেলেসাওদের রেকর্ড গোল স্কোরারকে নিয়েই উত্তর আমেরিকা বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলেন কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয়ান মাস্টার মাইন্ডের অধীনে প্রথম বড় টুর্নামেন্টে দল ঘোষণা ঘিরে তৈরি হয় ব্যাপক উত্তেজনা। নেইমার জুনিয়র কি বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন? গত কদিনে সেলেসাও ভক্তদের আলোচনার টেবিলের একমাত্র বিষয়বস্তু ছিল এটি। নেটিজেনদের পরিসংখ্যান ছাপিয়ে নেইমারকে নিয়েই বিশ্বকাপে বিমান ধরছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
এবারে দল ঘোষণার সবচেয়ে বড় চমক পোস্টার বয় নেইমার জুনিয়রের প্রত্যাবর্তন। দীর্ঘ 2.5 বছর জাতীয় দলে বাইরে থাকার পর আবারও ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ জার্সিতে ফিরছেন এই তারকা স্ট্রাইকার। অভিজ্ঞ ও তরুণ প্রতিভার মিশেলে গড়া হয়েছে এই স্কোয়াড। তবে দল গঠনে বড় ধাক্কা হয়ে এসেছে ফরওয়ার্ড রদ্রিগোর অনুপস্থিতি, যা ফুটবল মহলে বেশ আলোচনা জন্ম দিয়েছে। রিও ডি জেনিরোর ঐতিহাসিক মিউজিয়াম অফ টুমোরোতে প্রায় ঘণ্টা ব্যাপী জমকালো আয়োজন শেষে দল ঘোষণা করতে মঞ্চে ওঠেন কার্লো আনচেলোত্তি। গোলরক্ষক থেকে শুরু করে রক্ষণ ও মাঠের সেনানীদের নাম ঘোষণা করেন তিনি। এরপর আক্রমণ ভাগের শুরুতেই একটা চমক ধরা দিল ফরাসি ক্লাব লিওতে খেলা 19 বছর বয়সী এনরিক। এরপর একে একে গ্যাব্রিয়েল মার্টিনেলি, ইগো থিয়াগো, লুইস হেনরিকে ও ম্যাথিউস কুইয়ার নাম ঘোষণার পর আনচেলোত্তির মুখে নেইমারের নাম উচ্চারিত হতেই উপস্থিত দর্শকদের উচ্ছ্বাস কয়েক গুণ বেড়ে যায়। কোচও বাধ্য হয়ে কিছুক্ষণ থামেন। নেইমার জুনিয়র সান্তোস 2026 বিশ্বকাপে গ্রুপ সিতে খেলবে তারা। 13 জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের হেক্সা জয়ের মিশন। উত্তর আমেরিকার 3 দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডাতে আগামী 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত বসবে এবারের আসর। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এদিকে বিশ্বকাপের জন্য 26 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ক্রোয়েশিয়া। অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার মিশেলে গড়া এই দলে আছেন দেশটির ফুটবলের সোনালী প্রজন্মের অন্যতম প্রতীক লুকা মডরিচ। 40 বছর বয়সী এই মিডফিল্ডারের জন্য এটি হতে যাচ্ছে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। 2018 সালের রাশিয়া বিশ্বকাপে রানার্স আপ এবং 2022 সালে কাতার বিশ্বকাপে সেমিফাইনাল খেলা ক্রোয়েশিয়া এবারও বিশ্বমঞ্চে নতুন ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে। দলটির প্রধান কোচ দালিচ অভিজ্ঞ ফুটবলারদের পাশাপাশি ভবিষ্যতের তারকাদেরও জায়গা দিয়েছেন। বিশ্বকাপের ডি গ্রুপে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, পানামা ও ঘানা। আগামী 17 জুন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্রোয়েটদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।